হরর স্টোরিজ আনলিমিটেড ভয় যেখানে শুরু হয়। ব্ল্যাক ম্যাজিক, যা আমাদের জীবনকে ধ্বংস করে দিতে পারে, জীবনকে করে তুলতে পারে নরকের সমতুল্য। ব্ল্যাক ম্যাজিক এই শব্দটির সাথে কমবেশি আমরা সকলেই পরিচিত। তবে যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি, এটি এমন একটি উপাচার বা প্রক্রিয়া যার মাধ্যমে কোনো মানুষ অতিলৌকিক খারাপ সত্তাদের সাহায্যে নিজের উদ্দেশ্য পূরণ করতে পারে। এই প্রক্রিয়ার মাধ্যমে তারা হিংসের বশে বা অন্য কোনো কারণে নিজের শত্রু বা অন্য কোনো মানুষের চরম ক্ষতি করে, এমনকি তাদের জীবন শেষ করে দিতেও দ্বিতীয়বার ভাবে না। হ্যালো এভরিওয়ান, হরর স্টোরিজ আনলিমিটেডের এপিসোড নাম্বার 5-এ তোমাদের সকলকে স্বাগত জানাই। আগের এপিসোড অর্থাৎ এপিসোড নাম্বার 4-এ আমি তোমাদের জানিয়েছিলাম যে তোমাদের জন্য একটি বড় ঘটনা আসছে। আজকেই বলবো সেই বড় ঘটনাটি। ঘটনাটি আমি আমার হাজব্যান্ডের মুখ থেকে শুনেছি, এবং আমার হাজব্যান্ড এই ঘটনাটি শুনেছে তার এক বন্ধুর থেকে, যেই বন্ধুর আত্মীয়র সাথে এই ঘটনাটি ঘটেছে। ঘটনার স্থান, নাম এখানে পরিবর্তন করা হলো। তার আগে বলি, আমাদের ঘটনা পাঠানোর জন্য ঘটনা লিখে বা ভয়েস মেসেজ করে পাঠিয়ে দাও আমাদের মেল অ্যাড্রেসে। আমাদের মেল অ্যাড্রেস horrorstoriesunlimited@gmail.com। এছাড়াও তোমরা আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজেও ফলো করতে ভুলো না। তোমরা প্লিজ ঘটনা লাইক করো, কমেন্ট করো, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করো, যেন যখনই চ্যানেলে নতুন কোনো ঘটনা আসে তার নোটিফিকেশন সকলের আগে যেন তোমাদের কাছে পৌঁছে যায়। যাই হোক, বেশি কথা বাড়াবো না, ঘটনায় আসি। ঘটনাটি একটি মফস্বল এলাকার ঘটনা। ওই এলাকায় সাদিয়া নামের একটি মেয়ে ছিল। সে ওই এলাকারই একটি স্কুলে ক্লাস 8-এ পড়ত, এবং ছাত্রী হিসেবে সে খুবই মেধাবী ছিল। তবে ক্লাস 8-এর ফাইনাল পরীক্ষার পর ক্লাস 9-এ ওঠে সাদিয়ার বাড়ির লোক তার মধ্যে অদ্ভুত কিছু পরিবর্তন লক্ষ্য করে। এমনিতে সাদিয়া খুব শান্তশিষ্ট স্বভাবের মেয়ে ছিল, কিন্তু হঠাৎ করেই সাদিয়ার মা লক্ষ্য করতে থাকে তার মেয়ের আচরণ পরিবর্তন হচ্ছে। সে সামান্য ব্যাপারেই খুব রাগারাগি করে, তার মেজাজ সবসময় খিটখিটে থাকে, সে কিচ্ছু খেতে চায় না, জোর করে কিছু খাওয়াতে গেলেও সে খাবার ছুঁড়ে ফেলে দেয়, বাবা মার কোনো কথাই শুনতে চায় না, স্কুল বা টিউশন কোথাও যেতে চায় না। প্রথমে তার বাবা মা ভাবে হয়তো বাইরে বন্ধু বান্ধব বা স্কুল অথবা টিউশনে হয়তো কিছু হয়েছে। তারা খোঁজ নিয়ে জানতে পারে যে বাইরে কোথাও তার মেয়ের সাথে কোনো সমস্যাই হয়নি। তার বন্ধু বান্ধব, টিউশন স্যার এবং স্কুলের শিক্ষকরা তার স্কুলে না আসার ব্যাপারে বেশ চিন্তিত হয়ে পড়ে। তারা ভাবে সাদিয়ার হয়তো শরীর খারাপ, এই কারণেই সে হয়তো স্কুল বা টিউশনে আসছে না। সাদিয়ার একজন খুব ভালো বন্ধু ছিল, বলতে গেলে সব থেকে কাছের বন্ধু। তার নাম আশা। সাদিয়ার শরীর খারাপের খবর পেয়ে সে সাদিয়ার সাথে দেখা করতে আসে। এমনিও সে সাদিয়ার বাড়িতে মাঝে মাঝেই আসতো, তবে শরীর খারাপের খবর যখন শুনল সে তার সাথে দেখা করতে এলো, কিন্তু সাদিয়া তার সাথে দেখা করলো না। সাধারণত সাদিয়া এই ধরনের আচরণ করে না। বন্ধু বাড়িতে এলে সে যথেষ্ট খুশি হয়, কিন্তু অদ্ভুতভাবেই
সেই দিন সে আশার সাথে দেখা করলো না। সাদিয়ার বাবা মা আশাকে আলাদা করে জিজ্ঞাসা করলো যে সাদিয়ার অন্য কোনো ব্যাপার আছে কি, এমন কোনো ব্যাপার যেটা সে তার মা বাবাকে বলতে পারছে না, কিন্তু কাছের বন্ধু হিসেবে আশা হয়তো জানে। কিন্তু আশা জানায় এমন কোনো ব্যাপার নেই, আর যদি থাকেও বা তাহলেও সে এই ব্যাপারে কিছুই জানে না। এভাবেই চলছিল। সাদিয়া কোথাও বেরোয় না, কারোর সাথে কথা বলে না, কেউ দেখা করতে এলে দেখাও করে না। সে একরকম নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে ফেলে এবং এসবের ফলে সাদিয়ার শরীর ধীরে ধীরে ভেঙে পড়তে থাকে। ওর বাবা মা ওকে অনেক ডক্টর দেখায়, কিন্তু কোনোভাবেই সাদিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয় না। সাদিয়ার অবস্থা দেখে ওর বাবা মা ওকে নিয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়ে। এরপর হঠাৎ করেই একদিন সাদিয়া বমি করতে শুরু করলো এবং বমির সাথে ছিটে ছিটে রক্ত উঠে এলো। সাদিয়া ভুল বকতে আরম্ভ করলো। ও একটি নির্দিষ্ট দিকে আঙুল দেখিয়ে খুব ভয় পেত এবং চিৎকার করে বলতো, দেখো মা, ওরা আমাকে মারতে আসছে, আমাকে বাঁচাও মা, ওরা আমাকে মেরে ফেলবে। সাদিয়ার মা সাদিয়াকে জড়িয়ে ধরে বলতো, ওখানে কেউ নেই মা, আমি আছি তো, কেউ তোকে মারতে পারবে না, তুই একটু শান্ত হ মা। আর শুধু চোখের জল ফেলতো। সাদিয়ার বাবা মা ওকে সাইকিয়াট্রিস্টের কাছেও নিয়ে যায়। সাইকিয়াট্রিস্ট বলেন যে তাদের মেয়ে হয়তো হ্যালুসিনেট করছে। তিনি কিছু মেডিসিনও দেন, কিন্তু তাতেও সাদিয়ার শারীরিক বা মানসিক অবস্থার কোনো উন্নতি হয় না। এরই মাঝে সাদিয়ার সাথে দেখা করতে তার নানি তাদের বাড়িতে আসে। তিনি এসে সমস্ত কিছু শোনেন এবং সাদিয়ার অবস্থা দেখে বললেন, অনেক হয়েছে, এবার তোরা যত তাড়াতাড়ি সম্ভব কোনো মৌলানা বা আলেমের সাথে যোগাযোগ কর। এটা কোনো সাধারণ সমস্যা বলে আমার মনে হয় না। সাদিয়ার নানির কথা শুনে সাদিয়ার মা তার বাবাকে বলেন পাড়ার মসজিদের হুজুরের সাথে কথা বলতে। সাদিয়ার বাবা হুজুরের সাথে দেখা করেন। হুজুর জানান তিনি মাগরিবের নামাজের পর সাদিয়াদের বাড়িতে গিয়ে তাকে দেখে আসবেন। কথা মতো মাগরিবের পর হুজুর সাদিয়াদের বাড়িতে গেলেন। সাদিয়ার সাথে দেখা করার জন্য হুজুর তার ঘরের দিকে যেতেই সাদিয়া প্রচণ্ড রেগে গেল। হাতের কাছে যা ছিল তাই ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগলো এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে লাগলো। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে দেখে সেই হুজুর সেই সময় বাড়ি থেকে বেরিয়ে আসেন এবং আলাদাভাবে সাদিয়ার বাবার সাথে কথা বলেন। তিনি জানান সাদিয়ার কোনো শারীরিক বা মানসিক সমস্যা নাই, এর পিছনে নিশ্চয়ই কোনো অলৌকিক কারণ আছে। আমি পরিষ্কারভাবে এখন কিছুই বলতে পারছি না, আমি মসজিদের বড় হুজুরের সাথে কথা বলে আপনাদের দুদিনের মধ্যেই সব জানাবো। দুদিন পরে মসজিদের বড় হুজুর সাদিয়ার বাবাকে ডেকে পাঠান। তিনি সাদিয়ার বাবাকে বলেন, আমি আপনার মেয়ে সম্পর্কে সবকিছুই শুনেছি। আমি আমার জিনদের দ্বারা জানতে পেরেছি যে আপনার মেয়ের কোনো শারীরিক বা মানসিক সমস্যা নেই, তাকে আসলে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। আর এই কাজ যে করেছে সে আপনার বাড়ির কাছাকাছি থাকে। তবে যিনি ব্ল্যাক ম্যাজিক করেছেন তিনি একটি পীর বা ফকিরের সাহায্য নিয়েছেন, যিনি টাকার বিনিময়ে মানুষের ক্ষতি করে থাকেন। তিনি একটি শক্তিশালী খারাপ জিনকে এই কাজে লাগিয়েছেন। এই কাজটি আমার একার দ্বারা সমাধান করা সম্ভব নয়। তবে আপনি চিন্তা করবেন না, আমার জানা একটি মাদ্রাসার আলেম আছেন, তার সাহায্য পেলে এই সমস্যার নিশ্চয়ই সমাধান পাওয়া যাবে। আপনি কোনো চিন্তা করবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন, সব ঠিক হয়ে যাবে। দুদিনের মধ্যেই মসজিদের বড় হুজুর সাদিয়ার বাবাকে আবার ফোন করেন। তিনি জানান যে তার সাথে মাদ্রাসার আলেমের কথা হয়েছে। তিনি তাকে সাদিয়ার ব্যাপারে সবকিছুই জানিয়েছেন এবং তিনি তার জিনদের মাধ্যমে যা জানতে পেরেছেন তাও জানিয়েছেন।
সেই আলেম সাদিয়ার সাথে দেখা করতে চেয়েছেন। সেই কারণেই সেদিনই সন্ধেবেলায় তিনি সাদিয়াদের বাড়িতে যাবেন। সন্ধ্যের পরেই সেই বড় হুজুর আলেমকে নিয়ে সাদিয়াদের বাড়িতে যান। বাড়িতে ঢুকতেই সাদিয়ার আচরণে আমূল পরিবর্তন ঘটে। সে প্রথমে শান্ত হয়ে থাকে, তারপর আলেম সাদিয়ার সাথে কথা বলতে গেলেই সে প্রচণ্ড রেগে যায়। সে একই রকম আচরণ করতে থাকে, জিনিসপত্র ছুঁড়তে থাকে, গালাগালি করতে থাকে। এরপর আলেম কিছু সূরা পড়ে সাদিয়ার গায়ে ফু দিয়ে দিতেই সাদিয়া শান্ত হয়ে যায়। এরপরই আলেম এবং হুজুর সেই বাড়ি থেকে বেরিয়ে আসেন। তিনি সাদিয়ার বাবাকে বলেন যে তিনি কালকের মধ্যেই সমস্ত কিছু জানাবেন, যে এর পিছনে আসল ব্যাপারটা কি। পরদিন দুপুরবেলা সেই মাদ্রাসার আলেম নিজেই সাদিয়ার বাবাকে ফোন করেন। তিনি জানান যে সাদিয়ার উপর একটি ভয়ঙ্কর কালো জাদুর প্রয়োগ করা হয়েছে। এর জন্য সাদিয়াকে মোট 19টি তাবিজ করা হয়েছে এবং এই কাজটি করেছে তাদেরই কোনো প্রতিবেশী। যে এই কাজটি করেছে তার মূল উদ্দেশ্যই ছিল সাদিয়াকে ধীরে ধীরে অসুস্থ করে মেরে ফেলা। তবে তিনি এও জানান যে যে ধরনের ব্ল্যাক ম্যাজিক সাদিয়ার ওপর প্রয়োগ করা হয়েছে তাতে সাদিয়ার ব্যবহৃত কোনো জিনিস এবং সাদিয়ার একটি ছবি প্রয়োজন। তিনি জিজ্ঞাসা করেন যে সাদিয়া অসুস্থ হওয়ার আগে আপনাদের বাড়িতে কি এমন কেউ এসেছিল? তার উত্তরে সাদিয়ার বাবা বলেন যে পাড়াগ্রামে সকলেই সকলের বাড়ি প্রায়ই যেতে থাকে। এর মধ্যে কে কখন কিভাবে সাদিয়ার ব্যবহৃত কোনো জিনিস নিয়ে গেছে সেটা কি করে বলবো বলুন? আর এখনকার যুগে কারো ছবি পাওয়াটাও খুব একটা কঠিন কাজ না। আর তাছাড়া আমাদের তো তেমন কোনো শত্রুও নেই, তাহলে কাকে সন্দেহ করব বলুন? তিনি জানান যে তিনি সেদিনই সন্ধ্যাবেলায় বড় হুজুরকে সাথে নিয়ে সাদিয়াদের বাড়িতে যাবেন। কথা মতো সন্ধ্যের পর সেই আলেম এবং হুজুর সাদিয়াদের বাড়িতে যান। তারা বলেন যে যে 19টি তাবিজ সাদিয়াকে করা হয়েছে সেগুলো তাদেরই বাড়ির বিভিন্ন জায়গায় রাখা হয়েছে। তিনি আরও বলেন যে তারা যেন চিন্তা না করে, তিনি তার জিনদের সাহায্যেই সেই সমস্ত তাবিজগুলিকে ঠিক উদ্ধার করবেন। এরপর সেই আলেম তার জিনদের সাহায্যে একে একে বাড়ি থেকে 16টি তাবিজ উদ্ধার করেন। এই তাবিজগুলো পাওয়া যায় যেমন সাদিয়ার বালিশের ভেতর থেকে, তার বিছানার তোশকের নিচে, সাদিয়ার স্কুল ব্যাগের ভেতরে সেলাই করা অবস্থায়, তাদের রান্নাঘরে, এমনই বিভিন্ন জায়গা থেকে মোট 16টি তাবিজ উদ্ধার করা হয়। এবং বাকি যে 3টি তাবিজ সেটা পাওয়া যায় তাদের বাড়ির সামনের উঠোনের একটি জায়গা থেকে। সেখানে প্রায় 2 হাত মাটি খোঁড়া হয়, তারপর 3টি তাবিজ বেরিয়ে আসে। এই সমস্ত কাণ্ড দেখে সাদিয়ার বাবা মা অবাক হয়ে যান। তারা জিজ্ঞাসা করেন, বালিশের ভেতর বা তোশকের ভেতরে তাবিজ ভরার জন্য তোশক বা বালিশ কাটার দরকার হয়, আর তাছাড়া মাটির অত গভীরে তাবিজ পোঁতার জন্য মাটি খোঁড়ারও তো প্রয়োজন ছিল। তাহলে এইসবের কোনো চিহ্ন না থাকা সত্ত্বেও কিভাবে সেই তাবিজগুলো ওখানে গেল? তাতে আলেম জানান যে এই সমস্ত কাজ কোনো মানুষ করেনি, এই তাবিজগুলো জিনদের মাধ্যমে রাখা হয়েছে এবং তাদের জন্য এই মাটি খোঁড়া বা তোশক কাটার কোনো প্রয়োজন হয় না। যাই হোক, 19টি তাবিজ পাওয়ার পর সেই আলেম এবং হুজুর বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সেই তাবিজগুলিকে নষ্ট করে দেন। এই কাজটি করার জন্য তাদের বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়েছে, তবুও তারা সফলভাবে এই কাজটি সম্পন্ন করেন।
হুজুর জানান এরপর সাদিয়ার যে সমস্ত সমস্যা ছিল সেগুলো আর হবে না। তবে কে এই কাজটি করেছে সঠিকভাবে সেটি বলতে পারেননি। তিনি এটি জানিয়েছেন যে কালো জাদুর মাধ্যমে জিনগুলোকে পাঠানো হয়েছিল সাদিয়াকে ধীরে ধীরে মেরে ফেলার জন্য। যেহেতু জিনগুলো তাদের কাজে পুরোপুরি সক্ষম হয়নি, তাই যিনি এই কাজ করিয়েছেন এই কালো জাদুর প্রভাব তার উপরেই পড়বে। তিনি সাদিয়ার বাড়ির লোকেদের বলেন আশেপাশের বাড়িতে একটু নজর রাখতে। যে এই কাজ করেছে তার ক্ষতি হবেই। এ থেকেই তারা বুঝতে পারবেন যে এই কাজটি কে করেছে। এই কথা বলে তারা সেখান থেকে চলে যান। তাবিজগুলো উদ্ধারের পর থেকেই সাদিয়ার শরীর ধীরে ধীরে সুস্থ হতে থাকে এবং তার মধ্যে আর কোনো রকম অস্বাভাবিক আচরণ দেখা যায় না। তবে এই সমস্ত ঘটনার ফলে সাদিয়ার পড়াশোনায় অনেকটা গ্যাপ পড়ে যায় এবং এর জন্য তার 1টা বছর লস হয়। অসুস্থ থাকাকালীন সময়ের কথা সাদিয়ার তেমন মনেও পড়ে না এবং তার বাবা মাও চায় না যে সে এই সব ব্যাপারে কিছু ভাবুক। এই ব্যাপারে তারা কিছু বলেনও না। এর কিছুদিন পর থেকেই একটি অদ্ভুত ঘটনা লক্ষ্য করা যায়। সাদিয়ার যে বন্ধু ছিল আশা, তাদের বাড়ি ছিল সাদিয়াদের কাছেই। সাদিয়া এবং তার পরিবার দেখতে থাকে যে আশার মায়ের শরীর দিন দিন খারাপ হতে থাকে, তার শরীর ভেঙে পড়তে থাকে। তিনি এতটাই অসুস্থ হয়ে যান যে তিনি কোনো কাজই করতে পারেন না। একদিন এই কষ্ট সহ্য করতে না পেরে তিনি হঠাৎ সাদিয়াদের বাড়িতে আসেন এবং কান্নায় ভেঙে পড়েন। স্বীকার করেন যে সাদিয়ার সাথে যে সমস্ত ঘটনা ঘটেছে তার জন্য তিনিই দায়ী। তিনি এই সমস্ত কাজ করিয়েছেন। তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে এই কাজ তিনি কেন করেছেন, তার উত্তরে তিনি বলেন আশা ও সাদিয়া দুজনেই পড়াশোনায় ভালো, তবে আশার তুলনায় সাদিয়ার রেজাল্ট বরাবরই ভালো হতো। এই কারণে তিনি আশার উপর পড়াশোনার জন্য খুব চাপ দিতেন। আশাও চেষ্টা করত, তবুও সে কিছুতেই সাদিয়াকে টপকাতে পারত না। আর এই ব্যাপারটা আশার মা কোনোভাবেই মেনে নিতে পারেন না। তিনি যখন দেখলেন যে কোনোভাবেই তার উদ্দেশ্য পূরণ হচ্ছে না, তিনি তখন কালো জাদুর আশ্রয় নেন। তিনি টাকার বিনিময়ে কালো জাদু করে এমন একজন পীরের মাধ্যমে সাদিয়াকে তাবিজ করেন। তিনি চেয়েছিলেন কালো জাদুর মাধ্যমে সাদিয়াকে ধীরে ধীরে মেরে ফেলতে। এরপর সাদিয়ার মা জিজ্ঞাসা করেন যে এই কালো জাদুর জন্য প্রয়োজনীয় কাপড় বা ছবি সে কোথায় পেল। এর উত্তরে আশার মা জানান যে যেহেতু তিনি প্রায়ই সাদিয়াদের বাড়িতে যাতায়াত করতেন, তাই তার পক্ষে সাদিয়ার জামার এক টুকরো কেটে নেওয়া তেমন কোনো কঠিন কাজ ছিল না। আর তার ফোনে সাদিয়া ও আশার অনেক ছবি ছিল। তবে তিনি একথাও জানান যে এইসব ব্যাপারে আশা কিছুই জানে না। আশার এর পিছনে কোনো দোষ নেই, বরং সাদিয়ার এই অসুস্থতার কারণে আশারও খুব মন খারাপ থাকতো। সেও সাদিয়ার জন্য খুব মন খারাপ করত। আশার মায়ের মুখ থেকে এই সমস্ত কথা শোনার পর সাদিয়ার বাবা মা আশার মাকে তখনই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন এবং তাকে এটাও জানিয়েছেন যে তারা আর তাদের সাথে কোনো রকম যোগাযোগ রাখতে চান না। সাদিয়ার মা বাবার আশার জন্য খারাপ লাগলেও তাদের পক্ষে আশার পরিবারের সাথে যোগাযোগ রাখাটা কোনো মতেই সম্ভব না, কারণ আশার মা সাদিয়াকে মেরে ফেলতে চেয়েছিল। এরপর ধীরে ধীরে সাদিয়া যখন সুস্থ হয়ে উঠল তখন সে আবার স্কুলে যেতে শুরু করলো। তবে আশার পরিবার সেই এলাকা থেকে চলে গেল এবং আশাও নিজের স্কুল চেঞ্জ করে নিল। তো
তো যাই হোক, এই ছিল মূলত ঘটনাটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। খারাপ ভালো যাই লাগুক সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আপনারা কিভাবে শুনছেন ঘটনা, কোথায় শুনছেন, কাদের সাথে শুনছেন সেটাও কমেন্টে বলবেন। আমি আপনাদের কমেন্টের আশায় থাকব। আমাদের বেশি বেশি করে ঘটনা পাঠান, এপিসোড লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর তাছাড়া সামনে আরও অনেক নতুন নতুন ঘটনা আসছে। সকলে যুক্ত থাকুন। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।